আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ করছি জিকে মান বাই ধ্রুবতে। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটা টপিক প্রথম বিশ্বযুদ্ধ বা দ্য গ্রেট ওয়ার সম্পর্কে জানব। এই প্রথম বিশ্বযুদ্ধ বা দ্য গ্রেট ওয়ার থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যেসব জায়গায় সাধারণ জ্ঞান আছে সেখানে অনেকগুলো প্রশ্ন আসে। তাই আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধকে সংক্ষেপে দেখব, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। চলুন আমরা শুরু করি। 1914 সাল, 1914 সাল থেকে 18 সাল, এই সময়টাতে যুদ্ধটা মূলত হয়, প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে প্রায় 7 কোটিরও বেশি সৈন্য অংশগ্রহণ করে এবং এর আগে এরকম বড় যুদ্ধ, এরকম হিংস্র যুদ্ধ বিশ্ববাসী কিন্তু দেখেনি। এই 1914-তে এসে বিশ্ববাসী প্রথমবারের মতো দেখলো সমগ্র পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গিয়ে যুদ্ধ শুরু করতে। এবং এই যুদ্ধে আসলে দুইটা পক্ষ ছিল, একটা পক্ষ ছিল মিত্র শক্তি, একটা হচ্ছে অক্ষ শক্তি। তবে আমাদের জানতে হবে আমরা কাদেরকে অক্ষ শক্তি বলে চিনব আর কাদেরকে মিত্র শক্তি বলে চিনব। অক্ষ শক্তি বলে যদি আমরা কাউকে চিনতে চাই, অক্ষ শক্তি, অক্ষ শক্তি বলে আমরা যদি কাউকে চিনতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যারা যুদ্ধ শুরু করেছে তাদেরকে আমরা বলবো অক্ষ শক্তি। আর ওই যুদ্ধটা যারা ঠেকাইতে আসছে বা ওই যুদ্ধটা যারা ডিফেন্ড করছে, ওই তাদেরকে আমরা কি বলবো, মিত্র শক্তি। এখন এই যুদ্ধটা আসলে শুরু করছিল কারা? এই যুদ্ধটা শুরু করছিল হচ্ছে সার্বিয়ার এগেনস্টে কারা? অস্ট্রো হাঙ্গেরি, ঠিক আছে, অস্ট্রিয়া হাঙ্গেরি, এখন দুইটা আলাদা দেশ, অস্ট্রিয়া আর হাঙ্গেরি। আর এইদিকে ছিল হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে যে তুরস্কের যে অটোমান সাম্রাজ্য, সেই অটোমান সাম্রাজ্য, এই এরা ছিল হচ্ছে অক্ষ শক্তিতে। আর অপর পাশে মিত্র শক্তিতে কারা ছিল? মিত্র শক্তিতে ছিল ওই সার্বিয়া, যেই সার্বিয়াকে মানে দ্য গ্রেট সার্বিয়া বলা হতো তখন, বা তারা নিজেরা চিন্তা করতো। সেই সার্বিয়া ছিল, ফ্রান্স ছিল, ইউএসএ ছিল, তারপরে হচ্ছে শেষ দিকে ইটালি, ইউএসএ, ইউকে, এরা সবাই ছিল। তো এই দুইটা পক্ষের মধ্যে আর আসলে মূলত যুদ্ধটা হয়। কিন্তু আমাদেরকে দেখতে হবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অস্ট্রিয়া হাঙ্গেরি বা জার্মানি, এই দেশগুলো। এরপরে আসি, এই যুদ্ধটার কারণ কি, কেন এই যুদ্ধটা হয়েছে? যুদ্ধটা হয়েছে ইউরোপের সামরিক প্রতিদ্বন্দ্বিতা। সামরিক প্রতিদ্বন্দ্বিতা বলতে হচ্ছে, সামরিক বলতে বোঝায় হচ্ছে যে আর্ম ফোর্স, যেগুলোকে মিলিটারি বা এরকম যে ফোর্স আছে, বাহিনী আছে, সেগুলোকে সামরিক প্রতিদ্বন্দ্বিতা, উপনিবেশ দখলের প্রতিযোগিতা। এখন যদি আমরা 1900 শতকের কথা চিন্তা করি, 1900 শতকের শুরুর দিকে, তখন কিন্তু সমগ্র বিশ্বে ইউরোপিয়ানদের মাঝে উপনিবেশ তৈরি করার, সমগ্র বিশ্বে উপনিবেশ তৈরি করার একটা হিড়িক চলে গেছিল। যেমন ফ্রান্স ইউরোপ ছেড়ে আফ্রিকাতে এসে অনেকগুলো উপনিবেশ গড়ে তুলছে। ইংল্যান্ড এই ভারতীয় উপমহাদেশে বিশাল উপনিবেশ তৈরি করে ফেলছে। এবং দেখা যাচ্ছে পর্তুগাল, স্পেন, এরা কিন্তু দক্ষিণ আমেরিকায় উপনিবেশ তুলছে। এই বিশাল উপনিবেশের একটা খেলা চলতেছিল, উপনিবেশ গঠন করার ব্যাপার চলতেছিল। সেই উপনিবেশ দখল করার জন্য কিন্তু এই যুদ্ধটার একটা লেগে যাওয়ার একটা বড় কারণ। তারপরে জাতীয়তাবাদ এবং জোট রাজনীতি। জোট রাজনীতি মানে হচ্ছে দুইজন বন্ধু, সেকেন্ড জনের আরেকজন বন্ধু আছে, ওই বন্ধুর একটা দল এবং তার যে শত্রুরা আছে তারা একটা দল, এটাকেই বলা হচ্ছে জোট রাজনীতি। এই জোট রাজনীতির জন্য প্রথম বিশ্বযুদ্ধটা লেগে যাওয়া অবিসম্ভাবী হয়ে যায়। এরপরে যদি আমরা দেখি 7 কোটির সৈন্যেরও বেশি সৈন্য কি করে, এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তার মানে 1914 সালের আগে কিন্তু বিশ্ব এই রকম রক্তক্ষয়ী যুদ্ধ বা এরকম সমগ্র বিশ্বব্যাপী যুদ্ধ 1914 সালের আগে বিশ্ববাসী দেখেনি। বিশ্ববাসী 1914তেই প্রথম এই রকম বড় যুদ্ধ দেখলো। এই যুদ্ধের মূলত প্রধান কারণগুলো কোনগুলো, সেই কারণগুলো যদি আমরা দেখি, সামরিক কারণ, রাজনৈতিক কারণ এবং প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতাটা কিসের হয়? বর্তমানের প্রতিদ্বন্দ্বিতা 2025 সালে এসে বা এই যে বিংশ শতাব্দীতে এসে প্রতিদ্বন্দ্বিতা হয় কিসের? অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এই পৃথিবীর আর 100 বছর আগে, 1900 শতকের শুরুর দিকে, তখন প্রতিদ্বন্দ্বিতাটা ছিল কিসের? এটা ছিল সামরিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতা। তারপরে এই সামরিক প্রতিদ্বন্দ্বিতা। এরপরে আসে ইউরোপে সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে প্রতিযোগিতা। সাম্রাজ্যবাদী
তার মানে ইংল্যান্ড তার নিজের সাম্রাজ্য বিস্তার করে চলছে এই আমাদের ভারতীয় উপমহাদেশে। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা বড় দেশ যারা ছিল তারা কিন্তু তাদের সাম্রাজ্য কি করতেছিল, বিস্তার করতেছিল। এই সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের কি হচ্ছিল, সংঘর্ষ হয়ে যাচ্ছিল বা মুখোমুখি হয়ে যাচ্ছিল। এটাও বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার একটা বড় কারণ। এরপরে দেখব আমরা, এর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ইউএসের যদি আমরা স্বাধীনতা আন্দোলন দেখি, ইউএসের ওইখানে দেখব, তারপরে আমাদের পলাশির যুদ্ধ যদি দেখি, সব সময় দেখব ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশদের শত্রু আজীবন ছিল ফরাসিরা এবং ফরাসিদের বন্ধু ছিল ইউএসএ। কিন্তু এই জার্মানিকে মোকাবেলা করার জন্য এইখানে ইংল্যান্ড এবং ফ্রান্স এরা দুইজন মিলে বন্ধুত্বতা তৈরি করে এবং জার্মানির মোকাবেলা করে। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা একই জিনিস পুনরাবৃত্তি দেখব। এরপরে আমরা দেখব অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক জোট। এটা আমরা গত পেজেও বলছি যে অস্ত্র প্রতিযোগিতা একটা ছিল এবং সামরিক জোট। হ্যাঁ, বিশ্বের রাজনীতির জোটগুলো হচ্ছিল কিরকম, সামরিকভাবে একজন আরেকজনের বন্ধু, এই দুইজন বন্ধু মিলে আরেকটা বন্ধু গঠন করতেছিল এবং তাদের বিপক্ষে যারা আছে এরকম শত্রু হয়ে যাচ্ছিল। যেমন আমরা যদি বলি এই যে বাংলাদেশ যদি চীনের বন্ধু হয় অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইউএসএর শত্রু হয়ে যাবে। সাথে বাংলাদেশ যদি কার বন্ধু হয়, আবার যদি বলি বাংলাদেশ যদি ভারতের বন্ধু হয় অটোমেটিক্যালি পাকিস্তানের শত্রু হয়ে যাবে। একইভাবে যদি আবার চিন্তা করি বাংলাদেশ পাকিস্তানের বন্ধু হলে ভারতের শত্রু হয়ে যাবে। এই ভারত আর পাকিস্তান দুইটা দেশ কিন্তু শত্রু। এখন বাংলাদেশ যে পক্ষে যাবে অপর দেশ সে পক্ষে তার বিপক্ষে চলে আসবে। এটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কালীন ঘটনা বা ওই সময়ের ব্যাপার। এখন দুইটা শক্তিকে আমরা শুরুতেই দেখলাম, একটা হচ্ছে যে মিত্র শক্তি যারা যুদ্ধ ডিফেন্ড করতে আসছে বা যারা যুদ্ধে শুরুতে আসে নাই পরে আসছে। এরকম দেখতে পাবো ইংল্যান্ডকে, ফ্রান্সকে এবং রাশিয়াকে। যদিও রাশিয়া যুদ্ধে শেষ পর্যন্ত ছিল না, প্রথম বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত কিন্তু রাশিয়া কি করে নাই, কন্টিনিউ করে নাই, ছিল না। কিন্তু এইদিকে দেখতে পাবো জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি। অস্ট্রিয়া হাঙ্গেরি তখন একটা দেশ ছিল, এটাকে বলতো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এটাকে কি বলতো, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। ইটালিকে আমরা এইখানে দেখতে পাচ্ছি অক্ষশক্তিতে, হ্যাঁ, ট্রিপল অ্যালায়েন্সে। কিন্তু যুদ্ধের শেষ নাগাদ ইটালিকে আমরা আবিষ্কার করব এইখানে। ইটালির ব্যাপারটা হচ্ছে এমন হয়ে গেছে, ওই যে কিছু বন্ধু থাকে না যারা হচ্ছে যে ট্যুরে যাওয়ার সময় বলবে যে হ্যাঁ হ্যাঁ যাব যাব যাব, কিন্তু ট্যুর ক্যান্সেল করে লাস্টে যখন দেখবা যারা যায় নাই তাদের দলে একটা বন্ধু চলে যাবে। ওই বন্ধুটা হচ্ছে এই বন্ধুটা, ইটালি। আর যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার এই জার্মানির পক্ষে চলে আসছিল, হ্যাঁ, পরে পক্ষ পরিবর্তন করে ইটালি, কিন্তু পরে পক্ষ পরিবর্তন করে, প্রথমে ছিল না। আর এখানে ছিল অটোমান সাম্রাজ্য বা ওসমানী সাম্রাজ্য, বাংলায় বলে ওসমানী সাম্রাজ্য আর ইংরেজিতে বলে অটোমান সাম্রাজ্য। বর্তমানে সেই দেশটার নাম হচ্ছে তুরস্ক। এই প্রথম বিশ্বযুদ্ধে এই ট্রিপল অ্যালায়েন্সের পতনের কারণে তৎকালীন ওসমানী সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য এটা কিন্তু ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে আস্তে আস্তে আধুনিক তুরস্কের জন্ম হয় বা আজকের তুরস্কের যে অবস্থান সেই অবস্থানে আসে। এখন যুদ্ধের কারণগুলো যদি আমরা দেখি, জাতীয়তাবাদ, হ্যাঁ, জাতীয়তাবাদের মধ্যে একটা বড় কারণ হচ্ছে সার্বীয় জাতীয়তাবাদের মধ্যে গ্রেট সার্বিয়া স্বপ্ন বলকান অঞ্চলে উত্তেজনা তৈরি করে। এখন বলকান অঞ্চলটা হচ্ছে ইউরোপের পূর্ব এবং পশ্চিমের মাঝামাঝি যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে, অর্থাৎ ওইখানে সার্বিয়ার সাথে যারা যারা আছে, মাল্টা আছে, তারপরে ওইখানে ক্রোয়েশিয়া আছে, এই দেশগুলো যেখানে আছে ওই দেশটাকে বলে, ওই অঞ্চলটাকে বলা হচ্ছে বলকান অঞ্চল। ঠিক আছে, এই যে বলকান অঞ্চল বলে, এই বলকান অঞ্চলের বেশ কিছু দেশ আছে ইউরোপের। এখন এর মধ্যে সার্বিয়া অন্যতম একটা দেশ ছিল এবং তারা কি করত, তারা হচ্ছে গ্রেট সার্বিয়ান স্বপ্ন বুনত। মানে জাতীয়তাবাদের ভিত্তিতে সবাই চিন্তা করতো আমরাই বিশ্বের সেরা জাতি, সার্বিয়ানরাও এর ব্যতিক্রম ছিল না। যার ফলে হয় কি, এদের সার্বিয়ানদের শত্রু ছিল কারা, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, মানে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এই সার্বিয়ার এক রাজনৈতিক দলের এক কর্মী, অস্ট্রো হাঙ্গেরির রাজার যে পুত্র প্রিন্স, এই প্রিন্সকে মেরে ফেলার কারণেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূচনাটা মূলত হয়। এরপরে আমরা পারতপক্ষে যেই কারণটা, মানে যুদ্ধ শুরু হওয়ার মেন কারণ, এটা হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ প্রিন্স ফার্ডিনান্ডকে তো হত্যা করা হয়। ঠিক আছে, সারায়েভো হচ্ছে জায়গার নাম, হত্যা করা হয় এবং হত্যা করার পরে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার কাছে এটার ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ চেয়ে 1 মাসের সময় দেয়। এই সময়টা কেন দেয়, যে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে
সেই হত্যাকাণ্ডের কি করার জন্য, বিচার করার জন্য। যদিও তারা বিচার করেনি, এই বিচার না করার কারণেই 1914 সালের 28শে জুন এই যুদ্ধটা মূলত শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ। মানে যুদ্ধ শুরু হয় স্বাভাবিকভাবে দুইটা দেশের মধ্যে, কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধের বিস্তার লাভ করতে থাকে। বিস্তার লাভ করতে করতে শেষ পর্যন্ত এটা বিশ্বযুদ্ধে পরিণত হয় এবং সমগ্র বিশ্ব এই যুদ্ধ দ্বারা আক্রান্ত হয়। যুদ্ধের প্রথম ধাপ কোনটা? জার্মানির বেলজিয়াম আক্রমণ। হ্যাঁ, এই বেলজিয়ামও কিন্তু এই বলকান অঞ্চলের একটা দেশ। জার্মানির বেলজিয়াম আক্রমণ এবং ফ্রান্সের প্রবেশ। জার্মানি দুইটা বিশ্বযুদ্ধেই, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধেই কিন্তু শুরুতে খুব ভালো ফর্মে ছিল, পরবর্তীতে এই ফর্মটা আর কন্টিনিউ করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেখবা জার্মানি ফ্রান্সে আক্রমণ করছে এবং ফ্রান্সকে এত পরিমাণ আক্রমণ করছে যে ফ্রান্সকে অলমোস্ট সারেন্ডার করতে বাধ্য করে ফেলছে। ওইখান থেকে জার্মানি আবার কি করে? জার্মানি আবার হেরে যায়। এরপরে হচ্ছে মার্ন নদীর যুদ্ধ, জার্মানির অগ্রযাত্রা, এই যুদ্ধে এইখানে থেমে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা যেমন দেখব যে জার্মানি কি করছে, জার্মানি ওই রাশিয়াতে গিয়ে রাশিয়ার যে বই আবহাওয়া, সেই আবহাওয়াতে জার্মান সৈন্যরা যেভাবে জমে যায় ঠান্ডায়, সেইখানে জার্মানির আসলে অগ্রযাত্রা থেমে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধে একইভাবে মার্ন নদীর একটা যুদ্ধ আছে, মার্ন নদীর যুদ্ধ, এই যুদ্ধে কি করে জার্মানির অগ্রযাত্রা মূলত এই যুদ্ধে থেমে যায়। ওকে, এটা হচ্ছে যে শুরুর দিকের কথা, এটা 1914-15 সালে, মানে যুদ্ধ যখন শুরু হয়। এরপরে আসে ট্রেন্স যুদ্ধ। ট্রেন্স যুদ্ধ বলতে আসলে মূলত বোঝায় কি? ট্রেন্স যুদ্ধ হচ্ছে যে মাটির নিচে যে পরিখা খনন করে, ঠিক আছে, পরিখা মানে হচ্ছে গর্ত। এই পরিখা খনন করার যে যুদ্ধ, সেই যুদ্ধটাকেই বলা হচ্ছে ট্রেন্স যুদ্ধ। এইটা 1915 থেকে 17 পর্যন্ত এই সময়টাতে হয়। তারপরে নতুন অস্ত্র মানে এই পরিখা খননের যে যুদ্ধ, পশ্চিম ফ্রন্টের দীর্ঘ যে ট্রেন্স যুদ্ধ, এই যুদ্ধেতেই নতুন কিছু অস্ত্র উঠে আসে। এই অস্ত্রগুলো কি? মেশিনাগার, বিষাক্ত গ্যাস, ট্যাঙ্ক, সাবমেরিন, এগুলোর ব্যবহার আগে বিশ্ব তেমন একটা দেখেনি। কিন্তু এই 1915 থেকে 17 এই সময়টাতে ট্রেন্স যুদ্ধটা, এই যুদ্ধটাই আসলে মূলত এই অস্ত্রগুলোকে তুলে আনে। এই অস্ত্রগুলোর তখনই ব্যবহারটা মূলত শুরু হয়। এরপরে আমরা দেখি এই যুদ্ধটা 1915 থেকে 17 আমরা ট্রেন্স যুদ্ধ দেখলাম। আস্তে আস্তে যুদ্ধটা কিন্তু ইউরোপেই থেমে থাকেনি বা ইউরোপের গণ্ডির মধ্যে থাকেনি। যুদ্ধটা কি করছে? সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাই না? সমগ্র বিশ্বে কেমনভাবে ছড়িয়ে পড়ছে দেখো। এই যুদ্ধে ইউরোপের বাইরের থেকে ইউএসএ এসে এই যুদ্ধে যোগ দিল এবং ইউএসএ কে অ্যাকচুয়ালি ডেকে আনছে একটা দেশ, জার্মানি। ইউএসএর একটা সাধারণ নৌঘাটিতে, সাধারণ নৌযানে, অর্থাৎ সাধারণ একটা জাহাজে আক্রমণ করার মাধ্যমে কি করছে? ইউএসএ কে ডেকে আনছে। মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে জার্মানির সাবমেরিন হামলা। আসলে জার্মানি যে সাবমেরিন হামলাটা করছে, এইটা কোনো সামরিক জাহাজ ছিল না, এটা ছিল একটা স্বাভাবিক জাহাজ। সেই স্বাভাবিক জাহাজে মানে সাধারণ যাত্রী বোঝায় একটা জাহাজ, সেই জাহাজে সাবমেরিন হামলা করে ইউএসএ কে যুদ্ধে ডেকে আনে এবং পরাজয় হয়। অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলমোস্ট সেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখব এই একই ইউএসএ কে এই অক্ষশক্তির দেশ জাপান ইচ্ছা করে যুদ্ধে ডেকে আনে পার্ল হারবারের আক্রমণের মাধ্যমে এবং এই যুদ্ধটা শেষ করে দেয় ইউএসএ। প্রথম বিশ্বযুদ্ধ একইভাবেই আমরা দেখব। ইউএসএ প্রথমে যুদ্ধে আসেনি, জার্মানি গিয়ে আক্রমণ করার পরে এই যুদ্ধে আসে এবং যুদ্ধ শেষ করে একদম জার্মানিকেও শেষ করে ফেলে। যুদ্ধ তো শেষ করে, জার্মানিকেও শেষ করে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা সেম জিনিস দেখব, যে জাপানকেও একদম দুইটা বোমার মাধ্যমে শেষ করে ফেলে। এরপরে রাশিয়া যুদ্ধ থেকে সরে যায়। আসলে রাশিয়ার নিজস্ব রাশিয়ার যে অভ্যন্তরীণ বিপ্লব, সেই বিপ্লবের নাম হচ্ছে রুশ বিপ্লব। এটাকে আরো অনেকগুলো বিপ্লব নামে চিনে। এটাকে বলশেভিক বিপ্লব নামে চিনে, বলশেভিক নামে চিনে, অক্টোবর বিপ্লব নামে চিনে, তারপরে হচ্ছে 10 দিনের বিপ্লব নামেও চিনে। 10 দিনের, অনেকগুলো নামে এই বিপ্লবটাকে চিনে। তারপরে আসি রুশ বিপ্লব। রুশ বিপ্লবের কারণে রাশিয়া তাদের নিজের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাইরের ঝামেলা থেকে নিজের এখানে চলে আসে এবং রাশিয়া এই যুদ্ধ থেকে কি করে? অব্যাহতি নেয়।
তাহলে রাশিয়া কোন পক্ষে ছিল? রাশিয়া ছিল প্রথম বিশ্বযুদ্ধে মিত্র পক্ষে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একই পক্ষে। এরপরে আসলে যুদ্ধটা তো আসলে বেশি দিন হয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটু বেশি দিন হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ কম দিনই হয়। যুদ্ধের আসলে সমাপ্তি হয়ে যায় 1918 সালের 11ই নভেম্বরে। 1918 সালের কবে? 11ই নভেম্বরে জার্মানি ও অস্ট্রো হাঙ্গেরিয়ার পতনের মাধ্যমে, অস্ট্রিয়া হাঙ্গেরি এদের পতনের মাধ্যমে এই যুদ্ধের কি হয়ে যায়? এই যুদ্ধের সমাপ্তি হয়ে যায়। কিন্তু যুদ্ধের যদিও সমাপ্তি হয়েছে, কিন্তু আসলে জার্মানি আসলে এখান থেকে বেঁচে বের হইতে পারেনি। জার্মানির উপর নতুন করে চাপিয়ে দেওয়া হয় কি? নতুন করে চাপিয়ে দেওয়া হয় একটা ভার্সাই চুক্তি নামক একটা চুক্তি, যে চুক্তিটা, এই ভার্সাই হচ্ছে একটা ফ্রান্সের শহর। কোন দেশের শহর? ফ্রান্সের শহর। এই ভার্সাইতে দুইটা চুক্তি হয়, এটা কিন্তু দ্বিতীয় চুক্তি। হ্যাঁ, ভার্সাইয়ের এটা দ্বিতীয় চুক্তি। ওকে, দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তিটা হয়েছিল হচ্ছে যে ইউএস এর স্বাধীনতাকে কেন্দ্র করে। দ্বিতীয় ভার্সাই চুক্তিটা হয় কিকে কেন্দ্র করে? প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় ভার্সাই চুক্তি, ইউএস এর স্বাধীনতা, প্রথম ভার্সাই চুক্তি, মনে থাকবে? ওকে, সো এই ভার্সাই চুক্তি একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এটা আসলে চুক্তি না, জার্মানির মেরুদণ্ড ভেঙে দেওয়া চুক্তি এটাকে বলা হয়। কিভাবে? জার্মানি ও মিত্র শক্তির বিরুদ্ধে, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাজ্য, ইটালি, এরা কি করে? এরা এই চুক্তিটা জার্মানি এবং হচ্ছে যে ওই মিত্র শক্তি যে দেশগুলো ছিল, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, তারপরে হচ্ছে যে বর্তমান তুরস্ক মানে অটোমান সাম্রাজ্য, এদের উপর চাপিয়ে দেয়। এই ভার্সাই চুক্তিতে আসলে কি কি ছিল আমরা যদি একটু দেখি তাহলে বুঝবো যে কেন আমি বললাম মেরুদণ্ড ভেঙে দেওয়া চুক্তি। এই ইসে ছিল জার্মানির যুদ্ধে সম্পূর্ণ দায়ভার স্বীকার করে নিতে হবে। এই যে যুদ্ধটা লাগছে সমগ্র বিশ্বব্যাপী এবং এত মানুষের প্রাণহানি হয়েছে, সব দায়ভার কার উপর গেছে? সব দায়ভার হচ্ছে জার্মানির উপর গেছে। কেন? কারণ হেরে গেছে। তোমরাও একইভাবে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আসো, তোমরা যদি কোনো কারণে অ্যাডমিশনে ফেল করো বা নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারো, সব দোষ এসে পড়বে তোমার উপরে। তোমার আশেপাশের সারাউন্ডিংসে অনেক সমস্যা ছিল, এইগুলো মানুষ তখন ভুলে যাবে। মানুষ জাস্ট একটা জিনিস মনে রাখবে, তুমি পারো নাই, তুমি হেরে গেছো। এই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে যখন হেরে যায় তখন সব দোষ গিয়ে পড়ে তার উপরে। এরপরে আমরা দেখব বিপুল ক্ষতিপূরণ দিতে হয়। ঠিক আছে, এই যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলোর ক্ষতিপূরণ কাকে দিতে হয়? মিত্রশক্তিকে, বা মিত্রশক্তির কথা বললে জার্মানির কথা সবার আগে আসে, জার্মানিকেই দিতে হয় মেনলি। তারপরে দেখি জার্মানির সেনাবাহিনী যারা দেশ প্রোটেক্ট করবে তাদেরকেও সীমিত করে ফেলা হয়। তার মানে জার্মানির দেশটাকে ভেঙে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছিল। এই জন্যই বলছি যে জার্মানির মেরুদণ্ড ভেঙে দেওয়া একটা চুক্তি ছিল এটা। সেনাবাহিনীকে সীমিত করে ফেলা হয়। রাইনল্যান্ডকে নিরস্ত্রীকৃত অঞ্চল ঘোষণা করা হয়। নিরস্ত্রীকৃত মানে হচ্ছে এই রাইনল্যান্ড, এই জায়গায় কোনো কি অস্ত্রধারী বা হচ্ছে সৈন্য থাকতে পারবে না। এরপরে আলসাস লরেন্স অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়। এটা জার্মানির দখলের অঞ্চল ছিল, এটা ফ্রান্সকে ফিরিয়ে দেয়। তারপরে উপনিবেশগুলো ছিনিয়ে নেওয়া হয়। উপনিবেশ মানে কোনগুলো বললাম? যে জার্মানি যে দেশগুলোকে তখন শাসন করত সেইগুলোকে বলা হচ্ছে উপনিবেশ। এই উপনিবেশকে কি করা হয়? উপনিবেশকে ছিনিয়ে নেওয়া হয়, নিজের কাছে নিয়ে আসা হয়। উপনিবেশকে নিজের কাছে নিয়ে আসা হয়। এরপরে আসি যে আরো ক্ষতিপূরণ আছে। ক্ষতিপূরণ এখানেই শেষ হয় নাই। নিরস্ত্রী করছে, রাইনল্যান্ডকে একদম অস্ত্রমুক্ত করছে, তারপরে হচ্ছে সৈন্য কমাই আনছে, সব দায়ভার জার্মানির উপর দিছে। তারপরেও শান্ত হয় নাই মিত্রবাহিনী, আরো কিছু ছিল। কি কি ছিল দেখি। ক্ষতিপূরণ দিছে, পুরো জার্মানিকে যুদ্ধের দায়ভার স্বীকার করে এই যে প্রায় 200 এটা হচ্ছে যে একটা ধারা অনুযায়ী জার্মানিকে কি করা হয়? জার্মানিকে 231 নং ধারা অনুযায়ী যুদ্ধের দায়ভার স্বীকার করে নিতে বলা হয়। এবং এই দায়ের জন্য জার্মানিকে আসলে কত অর্থ বা কত টাকা দিতে হয় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় 132 বিলিয়ন গোল্ড মার্ক, প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, সে সময়ের হিসাবে নির্ধারণ করা হয় যে এত বিশাল অঙ্কের একটা টাকা, যেই জন্য জার্মানি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণের জন্য। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটাও এর মধ্যেই নিহিত ছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যখন পরাজয় বরণ করে, এরপরে ভার্সাই চুক্তিতে যখন এত বড় একটা ঋণ বা এত বড় একটা অর্থের বোঝা তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়,
স্বাভাবিকভাবেই সে কি করবে না, সে এই অর্থের বোঝা বয়ে নিয়ে যাবে না, সে মাঝপথে গিয়ে এই অর্থের বোঝা ফেলাই দিবে। জার্মানি আলটিমেটলি তাই করছে, এই অর্থের যে বোঝা সেই অর্থের বোঝাটা কি করছে, ফেলে দিছে এবং জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করছে। আর মূলত হিটলার এই জায়গা থেকে নিয়েই কি করছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু করছে। জার্মানির মানুষদের কাছে সে ভোট চাইছে এবং বুঝাইছে যে দেখো জার্মানরা আসলে ঈশ্বর প্রদত্ত জাতি, আমরা সেরা জাতি, আমরা এরকম বিশাল অর্থনৈতিক কর বা এই যুদ্ধের দায়ভার টানতে বাধ্য না, আমরা এই যুদ্ধে পরাজিত হইনি, আমরা আবার যুদ্ধ করব, দরকার হইলে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে এই অর্থনৈতিক যে চাপ সেই চাপ থেকে মুক্ত করব, দ্য গ্রেট জার্মান জাতি হিসাবে তোমাদেরকে গড়ে তুলব। এই লোভেই মূলত মানুষ হিটলারকে ভোট দেয়। হিটলার এর পরে ক্ষমতায় যাওয়ার পরে আসলে যে কাজকর্মগুলো করতে থাকে জার্মানদের জন্য ভালো হইলেও পরবর্তীতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে নিয়ে যায় এবং হিটলার, মুসোলিনি আর হিরোহিতো মিলে তিনজন মিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আসলে অবিসম্ভাবী করে তোলে। এবং মাত্র কয়েক বছরের মধ্যে জাতিপুঞ্জ থাকার পরেও এই ভার্সাই চুক্তির অন্য আরেকটা বড় চুক্তি হচ্ছে জাতিপুঞ্জ। হ্যাঁ, জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জটা গঠন করা হয়েছিল মূলত বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু জাতিপুঞ্জ আসলে ধোপে টেকেনি। মাত্র কয়েক বছরের মধ্যেই আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, জাতিপুঞ্জ আসলে তার ব্যর্থতার পরিচয় দেয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন করে গঠিত হয় জাতিসংঘ এবং এই জাতিসংঘ থেকেই এখন বেশিরভাগ প্রশ্ন আসে। জাতিপুঞ্জটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তাই এই আলোচনাটা খুব একটা বড় করলাম না। তবে যতটুকু আলোচনা করেছি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝেছেন এবং আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। তাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।